হাই অ্যান্ড হ্যালো। আজকে আমরা করব হচ্ছে রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টারের রিক্যাপ, মানে দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারের। ওকে, সো এই চ্যাপ্টারের আমাদের সবার প্রথম কনসেপ্ট বা টপিক যেটা আসে সেটা হচ্ছে দ্বন্দ্ব বা যুগ্ম বল কাকে বলে। ওকে, তো দ্বন্দ্ব বা যুগ্ম বল কাকে বলে যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে একই সঙ্গে একটা বস্তুর উপরে যদি দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর সমান সমান্তরাল ও বিপরীতমুখী বল প্রয়োগ হয় তাহলে তাদেরকে কি বলা হয়? দ্বন্দ্ব বা যুগ্ম বল। কি বললাম? একই সঙ্গে একটা বস্তুর উপরে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান সমান্তরাল আর বিপরীতমুখী, কি কি সমান হবে, সমান্তরাল হবে আর বিপরীতমুখী হবে, তাহলে সেই বলকে কি বলা হবে? দ্বন্দ্ব বা যুগ্ম বল। ঠিক আছে, যদি ডায়াগ্রাম ড্র করি তাহলে কি বলা হয়েছে? একটা বস্তুর উপরে, ঠিক আছে, বললাম এটা একটা বস্তু, এই বস্তুর উপরে একই সঙ্গে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো আলাদা আলাদা ক্রিয়ারেখা বরাবর। তো ক্রিয়ারেখা যদি আলাদা হয়, তো ধরলাম এটা একটা ক্রিয়ারেখা আর এটা একটা ক্রিয়ারেখা। এবার এরকম কেন, আমি এরকম ক্রিয়ারেখা কেন নিলাম না, এরকম টাইপের ক্রিয়ারেখা কেন নিলাম না? কারণ তারপরে কন্ডিশন দেওয়া যে বল দুটো যে অ্যাপ্লাই হচ্ছে সমান হতে হবে, এক, দুই নাম্বার সমান্তরাল হতে হবে। তো সমান্তরাল হতে হবে ক্রিয়ারেখা দুটিকে, সমান হতে হবে, সমান্তরাল হতে হবে, তার সাথে বিপরীতমুখী হতে হবে। ঠিক আছে, তো এটা তো হবে না কারণ সমান্তরাল হতে হবে দুটোকেই, রাইট? তো কি বলছে? একটা বস্তুর উপরে একই সঙ্গে যদি দুটো সমান সমান্তরাল সমান পরিমাণ ফোর্স তাহলে অ্যাপ্লাই করব। ধরলাম একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম এদিকে, আরেকটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম এদিক থেকে এদিকে। এটা কত? এফ ফোর্স। তাহলে এটাও কত হবে? এফ পরিমাণ ফোর্স। তাহলে একটা বস্তুর উপরে যদি দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর সমান সমান্তরাল আর বিপরীতমুখী, একটার মুখ এদিকে আর একটার মুখ এদিকে, তাহলে এই দুটো বলকে কি বলা হবে? দ্বন্দ্ব বা যুগ্ম বল। ঠিক আছে, দ্বন্দ্ব বা যুগ্ম বল। তো দ্বন্দ্ব বা যুগ্ম বল কাকে বলে বোঝা গেল। ঠিক আছে, বস্তুটা সেন্টার ধরে নিলাম, এটা হবে বস্তুর সেন্টার ধরে নিলাম। তাহলে প্রথম ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এখান থেকে, দুই নম্বর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এখান থেকে। সমান জায়গা থেকেই যে অ্যাপ্লাই হতে হবে তারও কোনো কথা নেই, অ্যাপ্লাই অন্য অন্য পয়েন্ট থেকেও হতে পারে, কিন্তু ক্রিয়ারেখা দুটো যেটা হবে সেই দুটো ক্রিয়ারেখাকে সমান্তরাল হতে হবে। ঠিক আছে, তাহলে একটা বস্তুর উপরে যদি দুটি ক্রিয়ারেখা বরাবর সমান সমান্তরাল বিপরীতমুখী বল অ্যাপ্লাই হয় তাহলে তাদেরকে কি বলা হয়? দ্বন্দ্ব বা যুগ্ম ফোর্স। ওকে, এবার এটার উপরে বেস করে আমাদের নেক্সট কনসেপ্ট আসি, সেটা হচ্ছে টর্ক। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে টর্ক। টর্ক কাকে বলে? এই যে একটা বস্তুর উপরে দুটো, এই একটা বস্তুর উপরে যে দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল অ্যাপ্লাই হচ্ছে যাকে দ্বন্দ্ব বা যুগ্ম বল বললাম, এই দ্বন্দ্বের যে কোনো একটা বাহু আর এদের মাঝের যে লম্ব দূরত্ব, এই দুটার গুণফলের ফলে যে একটা ভৌত রাশি সৃষ্টি হয় যেটা এই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এই বস্তুর টর্ক। ঠিক আছে, তো টর্ক কি? টর্ক এই বস্তুটার মধ্যে শুধুমাত্র ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, মানে বস্তুটাকে ঘোরাবে, হয় এদিকে ঘোরাবে নাহলে এদিকে ঘোরাবে, বাট কোনো রকম রৈখিক গতি, মানে এদিকে বা এদিকে যাবে না, কোনো রকম রৈখিক গতি সৃষ্টি করবে না, শুধুমাত্র ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে। এবার ঘোরাতেও পারে, ঘোরাতে নাও পারে, কিন্তু প্রবণতা সৃষ্টি করবে। ঠিক আছে, তো টর্ক কাকে বলে? টর্ক কাকে বলে? কোনো বস্তুর উপরে প্রযুক্ত দণ্ড, এই যে এই দুটো ফোর্স একসঙ্গে প্রয়োগ হচ্ছে, এটাই কি বলা হয়? দ্বন্দ্ব বা যুগ্ম বল। দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের বাহু দুয়ের সমন্বয়, এই যে দুটো দ্বন্দ্ব এদের বাহুদ্বয়ের সমন্বয় যে ভেক্টর রাশি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে ওই বস্তুর টর্ক বলা হয়, বা দ্বন্দ্বের ভ্রামকও বলা হয়। ঠিক আছে, যেহেতু ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, ঘূর্ণন প্রবণতা সৃষ্টি কে করে? বলের ভ্রামক করতো, রাইট? এটাকে চ্যাপ্টারে আমাদের, তো এই জন্য এটাকে বলা হয় দ্বন্দ্বের ভ্রামক। যেহেতু ওই ক্ষেত্রে বল অ্যাপ্লাই হতো জন্য বলের ভ্রামক, এই ক্ষেত্রে দ্বন্দ্ব বা যুগ্ম বল অ্যাপ্লাই হচ্ছে তাই এটাকে কি বলা হয়? দ্বন্দ্বের ভ্রামক। আর বা কি বলা যেতে পারে? টর্ক। ঠিক আছে, যেটা আমরা বেসিক্যালি বলবো যে টর্ক অ্যাপ্লাই হচ্ছে এর উপরে। ঠিক আছে, তো টর্কের ভ্যালু কিভাবে বের করে? টর্ককে আমরা রিপ্রেজেন্ট করি টাউ সাইন দিয়ে, এটাকে বলা হচ্ছে টাউ সাইন। এটা হবে হচ্ছে এই যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যুগ্ম বল, দ্বন্দ্ব, তার মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু নিব, তো দুটোই যেহেতু সমান তো নিয়ে নিলাম একটা এফ, ইন্টু কি হবে? ইন্টু হবে এই যে দুটো ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখা দুটো লম্ব দূরত্ব। বাট লম্ব দূরত্ব বলতে কিন্তু এটা বোঝায় না, এ বি এটা হবে না, এটা কিন্তু লম্ব দূরত্ব না। ঠিক আছে, লম্ব দূরত্ব এ বি এটা লম্ব দূরত্ব হবে না। ঠিক আছে, লম্ব দূরত্ব বলতে কি? এই যে ক্রিয়া রেখাটা এই বরাবর অ্যাপ্লাই হচ্ছে,
আর এইটা এই বরাবর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এদের মাঝের লম্ব দূরত্ব হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এটা যদি সি পয়েন্ট হয় তাহলে বি ইন্টু সি মানে বি সি বা সি বি এটা হয়ে যাবে হচ্ছে টর্কের ভ্যালু। ঠিক আছে, তাহলে টর্ক ইকুয়াল টু কি, যে দ্বন্দ্ব অ্যাপ্লাই হচ্ছে তার একটা ফোর্সের ভ্যালু ইন্টু তাদের মাঝের যে লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা লম্ব হয় না কিন্তু লম্ব এটা হয়, ক্রিয়া রেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে টর্কের ভ্যালু। ওকে, এটা কি, এটা হলো টর্কের ভ্যালু। তো টর্ক কি করে, শুধুমাত্র ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, কোনো রকম রৈখিক গতির সৃষ্টি করে না। ঠিক আছে, এবার টর্ককে যদি ভেক্টর রূপে লেখা হয় তাহলে কি লিখবো, টর্ককে যদি ভেক্টর রূপে লিখতে হয় তাহলে আমরা লিখবো হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ঠিক আছে, টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মানে ওদের মাঝে লম্ব দূরত্বের ভেক্টর, ক্রস কি হবে এফ ভেক্টর মানে ফোর্স ভেক্টর। ঠিক আছে, যেহেতু টর্ক একটা ভেক্টর রাশি তাই ক্রস হবে। যদি ডট হতো তাহলে কি তৈরি হতো, ডট হলে তৈরি হয়ে যেত স্কেলার প্রোডাক্ট, কিন্তু আমাদের টর্ক যেহেতু ভেক্টর তাই ক্রস হবে। ওকে, তো এইবার এই যে দ্বন্দ্ব অ্যাপ্লাই হচ্ছে, যুগ্ম বল অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা টর্কের ভ্যালু বের করলাম। এবার এই যে দ্বন্দ্ব অ্যাপ্লাই হচ্ছে বা কি অ্যাপ্লাই হচ্ছে, যুগ্ম বল, এটার জন্য এই বস্তুর উপর কৃতকার্য হয়। ঠিক আছে, কৃতকার্য হয়, কৃতকার্যের পরিমাণ কত হয়, কৃতকার্যের পরিমাণ হয় W ইজ ইকুয়াল টু 2 পাই n ইন্টু টর্ক। নাও এগুলা কি জিনিস, একটা বস্তুর উপরে টর্ক একটা বস্তুর উপরে দ্বন্দ্ব অ্যাপ্লাই হলো যার জন্য এর মধ্যে টর্কের সৃষ্টি হবে, যার জন্য এই বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, যার জন্য এই বস্তুটা ঘুরবে, রাইট। তো বস্তুটা এখান থেকে একবার গোল ঘুরে আবার নিজের আগের পজিশনে পৌঁছানো মানে কতটা ঘুরলো, 2 পাই পরিমাণ ঘুরলো, রাইট। কতটা পরিমাণ ঘুরলো, 2 পাই পরিমাণ ঘুরলো, ঠিক 2 পাই পরিমাণ ঘুরলো। তাহলে 2 পাই হচ্ছে কতটা পরিমাণ একবার ঘুরলো, আর তার সাথে n গুণ করা মানে হচ্ছে কতবার ঘুরলো, n মানে হচ্ছে নাম্বার অফ রোটেশন। নাম্বার অফ রোটেশন মানে কতবার ঘুরলো, একবার ঘোরাতে 2 পাই ঘোরে, 2 পাই পরিমাণ ঘোরে, তাহলে n বার ঘোরাতে কত ঘুরবে, 2 পাই n ইনটু টর্ক, ইনটু কি, ইনটু হচ্ছে টর্ক। ঠিক আছে, এটা কি, এই যে W ভ্যালু এটা হলো, এটা হচ্ছে এই দ্বন্দ্বের দ্বারা বা এই যুগ্ম ফোর্সের দ্বারা, যুগ্ম বলের দ্বারা এই বস্তুর উপরে কৃতকার্য। ঠিক আছে, দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য এই বস্তুটার উপর, সেটা কত, 2 পাই n ইনটু টর্ক। ঠিক আছে, এবার যদি একবার ঘুরে তাহলে n এর ভ্যালু 1 হবে, দুবার ঘুরলে n এর ভ্যালু 2 হবে। ঠিক আছে, আর টর্কের যা ভ্যালু আসবে সেটা টর্কের ভ্যালু কি করে আসবে, দ্বন্দ্বতে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের ভ্যালু ইনটু তাদের মাঝের লম্ব দূরত্ব। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস কি বলা যায়, যে কোনো বস্তুর মধ্যে রৈখিক গতি সৃষ্টি করার জন্য ফোর্স বা বলের যা ভূমিকা, কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করার জন্য টর্কেরও তাই ভূমিকা, কারণ টর্ক অ্যাপ্লাই হচ্ছে জন্যই বস্তুটা ঘুরতে পারছে। আবার কোনো বস্তু চলার জন্য কি দরকার হয়, বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করলে ওই বস্তুটা ঘুরতে পারে, ঠিক মানে চলতে পারে। বল প্রয়োগ করার জন্য কোনো বস্তু চলতে পারে, ঠিক তেমনি টর্ক প্রয়োগ করার জন্য কোনো বস্তু ঘুরতে পারে, আবর্তন করতে পারে। ঠিক আছে, এটা একটা মনে রাখার জিনিস, কি বল প্রয়োগ করার জন্য কোনো বস্তু যেমন চলতে পারে, তেমনি টর্ক প্রয়োগ করার জন্য কোনো বস্তু ঘুরতে পারে। ঠিক আছে, কোনো বস্তু ঘুরতে পারে। এবার টর্ক, তারপর নেক্সট আমাদের যে কনসেপ্ট আসে বা টপিক আসে সেটা হচ্ছে টর্ক আর কি কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ওকে, এতদূর অব্দি বোঝা গেল দ্বন্দ্ব বা যুগ্ম ফোর্স কাকে বলে, টর্কের ভ্যালু কত হয়, ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়। এবার টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে। টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি হয়, টর্ককে আমরা রিপ্রেজেন্ট করি টাউ দিয়ে, কৌণিক ত্বরণকে রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে। এদের মাঝের সম্পর্ক কি হবে, এদের মাঝের সম্পর্ক হয় টাউ ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, এটা সম্পর্ক। ঠিক আছে, টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। এবার আই কি জিনিস, আই এবার এখানে চলে আসলো একটা নতুন জিনিস, আই একটা চলে আসলো নতুন জিনিস। এই যে আই, এটাকে বলা হয় জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এইখান থেকে আমাদের একটা নতুন টপিক আসে, সেটা হচ্ছে জড়তা ভ্রামক, যেটা সম্পর্কে আমরা এরপরে দেখব। ঠিক আছে,
জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সবার প্রথম কথা, টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক বোঝা গেল। টর্ক ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইন্টু আলফা মানে কৌণিক ত্বরণ। টর্ক ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। ওকে, নাও এটা তো একটা নতুন জিনিস, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এটা কি জিনিস? এই ইকুয়েশন থেকে যদি আমরা দেখি তাহলে কি বলতে পারি, জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে টর্ক বাই আলফা। টর্ক বাই আলফা, তাহলে এই ইকুয়েশনকে ইউজ করি আমরা জড়তার ভ্রামকের যে ডেফিনেশন দিতে পারি, সেই ডেফিনেশনটা হচ্ছে কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটা বস্তুর উপরে ক্রিয়াশীল টর্ক আর ওই টর্কের ফলে উৎপন্ন কৌণিক ত্বরণের যে অনুপাত, সেটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলা হয়। ঠিক আছে, তো এটা ডেফিনেশন সিম্পল ভাবে বললে কি দাঁড়াবে, সিম্পল ভাবে বললে ধরলাম এটা একটা ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এটা একটা বস্তু যেটা ঘুরতেছে, ঠিক আছে, যেটা ঘুরবে, এটা একটা ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই বস্তুটা এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে। ওকে, তো এবার ঘোরার জন্য কি হবে, এই বস্তুটার টর্ক দরকার, ঠিক, টর্ক দরকার। তো ধরলাম এই বস্তুটার টর্ক হবে টাউ পরিমাণ। এবার এই টর্কের জন্য কি হচ্ছে, এই বস্তুটা ঘুরতেছে, এবার ঘুরলে পরে কি হবে, একটা কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, কৌণিক ত্বরণ ধরে নিলাম আলফা। তো এই টর্ক আর এই টর্কের জন্য যে কৌণিক ত্বরণ সৃষ্টি হলো, এদের যে অনুপাত, টর্ক আর এই টর্কের জন্য যে কৌণিক ত্বরণ সৃষ্টি হলো তাদের যে অনুপাত, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় জড়তা ভ্রামক। সেটাকে কি বলা হয়, জড়তা ভ্রামক। ঠিক আছে, যদি আমরা এই ইকুয়েশনকে ইউজ করে ডেফিনেশন দিই। এটা ছাড়া এটা কি হতে পারে, জড়তা ভ্রামক ইজ ইকুয়াল টু হয় I ইজ ইকুয়াল টু হয় সামেশন mi ri স্কয়ার। ওকে, সামেশন mi ri স্কয়ার। ওকে, এবার এটা কি জিনিস, ওই সেম, এটা ধরলাম একটা ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে যদি এই বস্তুটা ঘোরে, তাহলে এই বস্তুটা ছোট ছোট অনেক কটা মাস নিয়ে তৈরি, এই বস্তুটা অনেক কটা ছোট ছোট মাস নিয়ে তৈরি, রাইট? যেমন কি ধরলাম m1 মাস, m2 মাস, রাইট, তারপরে m3 মাস, তারপরে m4 মাস, এরকম অসংখ্য মাস, যাদের ডিসটেন্স এই ঘূর্ণাক্ষ থেকে r1 হবে, r2 হবে, r3 হবে, r4 হবে। তো এদের যে সামেশন হয় m মানে মাস কিন্তু তাদের দূরত্বের স্কয়ারের যে যোগফল হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় জড়তা ভ্রামক। ঠিক আছে, সিম্পলি ভাবে কি, ছোট ছোট মাস নিয়ে এই বস্তুটা তৈরি, প্রত্যেকটা মাস আর সেই মাসের ঘূর্ণাক্ষ থেকে যে দূরত্ব, সেই দূরত্বের স্কয়ারের স্কয়ার। ঠিক আছে, তো কি নিলাম, প্রতিটা ছোট ছোট মাস, যেমন কি m1 মাস, আর সেই m1 মাস থেকে সেই ঘূর্ণাক্ষের যে দূরত্ব তার স্কয়ার, তাদের গুণফল, তাহলে r1 এর স্কয়ার গুণফল হলো, প্লাস 2 নম্বর মাস m2 r2 স্কয়ার প্লাস এরকম করে চলবে। এদের যে সামেশন হয় সেটাকে বলা হয় হচ্ছে জড়তা ভ্রামক। সেটাকে কি বলা হয়, জড়তা ভ্রামক। ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে জড়তা ভ্রামক। তো জড়তা ভ্রামকের যদি ডেফিনেশন বলতে বলা হয়, আমরা ইউজ করবো হচ্ছে এই ইকুয়েশনকে, কি, কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে যখন একটা বস্তু ঘুরে তো তার মধ্যে টর্ক হবে, এবার সেই টর্কের জন্য যে কৌণিক ত্বরণের সৃষ্টি হবে, সেই টর্ক আর কৌণিক ত্বরণের অনুপাতকে কি বলা হয়, অনুপাতকে বলা হয় জড়তা ভ্রামক। ঠিক আছে, অনুপাতকে বলা হয় কি, জড়তা ভ্রামক। তো আশা করি জড়তা ভ্রামক কি জিনিস বোঝা গেল। ওকে, এবার জড়তা ভ্রামকের পরে আমাদের নতুন কনসেপ্ট আসে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ওকে, কি জিনিস, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, আরো দূর অব্দি বোঝা গেল। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এটা যেহেতু রিক্যাপ, তো আমরা প্রতিটা টপিকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেসব জিনিসগুলো সম্পর্কে দেখবো। এবার এগুলা জিনিসগুলো কেমন করে আসলো বা কি করে হলো, কোনটার পর কোন জিনিসটা হলো, বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে নিচে প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে প্রতিটা জিনিস সম্পর্কে ডিটেলসে আমরা কভার করেছি, ক্লাস করেছি। ঠিক আছে, সেখানে দেখতে পারো। ওকে, যে এই যে জিনিসটা আসলো, এটা কেমন করে আসলো বা কি করে হলো, কেন হলো, সেই সব জিনিসগুলো সম্পর্কে ওখানে বোঝানো আছে। ওকে, আজকে যেহেতু রিক্যাপ, তো আমরা পরপর যেগুলো ইম্পর্টেন্ট সেই সব জিনিসগুলো সম্পর্কে পরপর দেখে যাবো। ওকে, তো কি বললাম, আমাদের নেক্সট টপিক কি, চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন। চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন কে আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে। সেটা কার সমান হয়, সেটা সমান হয় √i/m এর সমান। ঠিক আছে, √i/m এর সমান। এবার এগুলা কি জিনিস,
এটা যদি কোনো ঘূর্ণাক্ষ থাকে যার সাপেক্ষে এই বস্তুটা ঘুরবে, তাহলে এই বস্তুটার মাস যদি m হয় আর এর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জড়তার ভ্রামক I হয়, এটা একটা ঘূর্ণাক্ষ, এটা একটা ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই m মাসের বস্তুটা ঘুরবে এরকম করে, ঠিক আছে, যার জন্য কি হবে ওর মধ্যে একটা ইনার্শিয়া বা জড়তার ভ্রামক তৈরি হবে। তো এই জড়তার ভ্রামক বাই যে মাস তাদের যে রুট ওভার সেটাকে কি বলা হয়, চক্রবর্তীর ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, এবার ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে সিম্পল ভাবে যদি আমি বলি তাহলে কি হলো, এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটা ঘুরবে। এবার বস্তুটা অনেক কটা কি তৈরি হয়, ছোট ছোট মাস দিয়ে তৈরি হয়, তাই না? কি হয়, অনেক কটা ছোট ছোট মাস দিয়ে তৈরি হয়, যেমন এখানে m1 m2 m3 m4 m5 m6 এরকম করে অনেক কটা ছোট ছোট মাস দিয়ে এটা বস্তুটা তৈরি হয়। তো প্রতিটা মাসের জন্য কি হবে, এই বস্তুটার যে এই ঘূর্ণাক্ষ থেকে ওই মাসটা যে রেডিয়াস হবে সেটা আলাদা আলাদা হবে, রাইট? তো আমরা এখানে কি করি, সবকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন না করে কি করব, এমন একটা পয়েন্ট নিব যেই পয়েন্টে আমরা ওই বস্তুটা কি করব, সমগ্র ভর মানে গোটা যে মাসটা আছে এম মাসটা ওই পয়েন্টে আমরা ধরে নিতে পারি। এবার কোন পয়েন্টে আমরা তার মাস ধরতে পারি, সেন্টার অফ মাস পয়েন্টে, রাইট? এর আগের দিনের চ্যাপ্টারে ছিল সেন্টার অফ মাসে। তো এই যে সেন্টার অফ মাসে যে পয়েন্টটা বেরোলো, এই পয়েন্টের যে কি হবে, এই পয়েন্টের এই ঘূর্ণাক্ষ থেকে যে ডিস্টেন্স হবে সেটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। ওকে, তাহলে ডেফিনেশন যদি বলি তাহলে কোনো ঘূর্ণাক্ষ থেকে, কোনো ঘূর্ণাক্ষ, এটা একটা ঘূর্ণাক্ষ থেকে এমন একটা দূরত্বে অবস্থিত কোনো বস্তু, কোনো বিন্দুতে একটি বস্তু সমগ্র ভর জমা আছে বলে ধরে নেওয়া যায় যাতে ওই ঘূর্ণাক্ষর সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক ও ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমান হয়, ওই বিন্দু দূরত্বকে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ বলে। তো কি হলো, কোন ঘূর্ণাক্ষ থেকে এমন একটি দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে একটি বস্তুর সমগ্র ভর জমা আছে বলে ধরে নেওয়া হয় যাতে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক ও ওই বিন্দুতে জড়তার ভ্রামক সমান হয়, তাহলে ওই দূরত্বকে কি বলে, চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, কি দাঁড়ালো, আবার যদি বলি তো এটা একটা বস্তু, বিস্তীর্ণ বস্তু, রিজিড বডি, রাইট? এটা ছোট ছোট অনেক কটা মাস নিয়ে তৈরি, প্রতিটা মাসের কি হবে, এই যে অ্যাক্সিস সেই অ্যাক্সিস থেকে ডিসটেন্স আলাদা আলাদা হবে, রেডিয়াস আলাদা আলাদা হবে, যার জন্য তাদের যে ইনার্শিয়া হবে সেটা আলাদা আলাদা হবে প্রতিটা পয়েন্টে, তাই না? প্রতিটা পয়েন্টে কি হবে, ইনার্শিয়া আলাদা আলাদা হবে। তো প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন না করে আমরা কি করি, এই গোটা বস্তুটার ভরকে একটা বিন্দুতে কল্পনা করি, ধরলাম এটা বিন্দুটা, এবার এই বিন্দুর এই অ্যাক্সিস থেকে যে ডিসটেন্সটা হবে সেই ডিসটেন্সকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন। তাহলে এই ডিসটেন্সকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন, আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে। একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, এই পয়েন্টের যে ইনার্শিয়া হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক, সেটা এই আই এর সমান হতে হবে, মানে গোটা বস্তুটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই পয়েন্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে সমান হতে হবে। ঠিক আছে, তো এই পয়েন্টটার যদি এ ধরি তাহলে আই এ মানে এই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যেন এই গোটা বস্তুর যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই তার সমান হয়। ঠিক আছে, তার সমান হয়, তাহলে কি হবে, এই যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ, সেটাকে আমরা ক্যালকুলেট করি রুট ওভার আই বাই এম দিয়ে। কি করি, রুট ওভার আই বাই এম দিয়ে। ওকে, সো এই হলো চক্রগতির ব্যাসার্ধ, রাইট? এরপরে আমাদের নেক্সট টপিক যেটা আসে সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। ঠিক আছে, প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। ওকে, তো এই ছবিটা ড্র করবো আরেকবার আরেকটু সুন্দর করে। বললাম এটা অ্যাক্সিস, ওকে, এই অ্যাক্সিসের সাপেক্ষে এটা একটা বস্তু আছে, আবার এই বস্তুর একটা সেন্টার অফ মাসও থাকবে, তাই না? সেন্টার অফ মাসও থাকবে। তো এই বস্তুটার এই অ্যাক্সিসের সাপেক্ষে যে ইনার্শিয়া হবে ধরলাম আই হবে। এবার এই অ্যাক্সিসের সমান্তরালে আমরা এই পয়েন্ট দিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করতে পারি,
এই অ্যাক্সিস মানে যেই অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটা ঘুরছে সেই অ্যাক্সিসের সমান্তরালে ওই বস্তুটা সেন্টার অফ মাস দিয়ে আমরা একটা অ্যাক্সিস কল্পনা করতে পারি, রাইট? যাতে এই একটা আর এটা সমান্তরাল হয়। তো এবার এইটার সাপেক্ষে এই অ্যাক্সিসটা যেটা সেন্টার অফ মাস দিয়ে গেল সেই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আবার এই বস্তুটার ইনার্শিয়া ICM হয়, তাহলে আমরা কি বলতে পারি, I ইজ ইকুয়াল টু হয়ে যাবে ICM প্লাস MD স্কয়ার। এটাই হলো কি সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে? এবার আই তো বললাম এই অ্যাক্সিসের সাপেক্ষে মানে যেটার সাপেক্ষে আমরা বের করব সেটার সাপেক্ষে কি ইনার্শিয়া, ICM কি সেন্টার অফ মাস বরাবর যে অক্ষটা গেল সেই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার কি ইনার্শিয়া, এম কি এম হচ্ছে এই বস্তুটার টোটাল মাস, আর ডি কি ডি হচ্ছে যেই ঘূর্ণাক্ষ আর মানে যে ঘূর্ণাক্ষের সাপেক্ষে আমরা বের করব ক্যালকুলেশন করব সেই ঘূর্ণাক্ষ আর সেন্টার অফ মাসের মধ্যে যে দূরত্ব সেটা স্কয়ার। ওকে, বোঝা গেল? এটা কি, এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। কি হলো, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে একটা বস্তু ঘুরবে, ঠিক? তো এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই বস্তুটার যদি জড়তার ভ্রামক I হয় আর এই বস্তুটার যে সেন্টার অফ মাস থাকবে সেই সেন্টার অফ মাস বরাবর আমি যদি একটা অ্যাক্সিস কল্পনা করি যে অ্যাক্সিসটা আবার এই ঘূর্ণাক্ষের সমান্তরাল হবে, সমান্তরাল, রাইট? এরকম হলে চলবে না বা এরকম হলে চলবে না, সমান্তরাল হতে হবে। তো সেই অ্যাক্সিসের সাপেক্ষে সেন্টার অফ মাস বরাবর যে অ্যাক্সিস গেল সেই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমার বস্তুটার কি হয়, কি বলে জড়তা ভ্রামক, সেটা যদি ICM হয় তাহলে আমি কি বলতে পারি, I ইজ ইকুয়াল টু ICM প্লাস MD স্কয়ার। ওকে, I ইকুয়াল টু ICM প্লাস MD স্কয়ার, ঠিক আছে? M কি, M হচ্ছে বস্তুর টোটাল মাস, D কি, D হচ্ছে ঘূর্ণাক্ষ আর সেন্টার অফ মাসের মাঝের লম্ব দূরত্ব, ঠিক আছে? তার স্কয়ার করে দিলাম আমরা। এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এবার এখানে তো এটুকুই বলবো যে প্যারালাল অ্যাক্সিস থিওরাম কি, কতটা লিখতে হয়। ওকে, এবার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় যে কেমন করে এই জিনিসটা আসলো বা কি হলো, প্রমাণ কি, সেটার জন্য নিচে প্লেলিস্ট আছে সেখানে দেখতে পারো, যে টপিক ওয়াইজ করানো আছে প্রতিটা ভিডিওতে। ওকে, সেখানে দেখতে পারো। নাও এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এবার এরকমই আরেকটা থিওরাম হয় আমাদের, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি হয় দেখা যাক। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামে বোঝাই যাচ্ছে অ্যাক্সিস দরকার আমাদের। তো আমি তিনটে অ্যাক্সিস ড্র করলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ঠিক আছে? এবার বস্তুটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে, বস্তুটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে আর বস্তুটা এটা সেন্টার অফ মাস, তো জেড অ্যাক্সিস থেকে এর ডিসটেন্স যদি d হয়, এক্স অ্যাক্সিস থেকে কত হবে, y1 পরিমাণ হবে, আর ওয়াই অ্যাক্সিস থেকে x1 পরিমাণ যদি এটা x1 y1 হয়, রাইট? বোঝা গেল এইটুকু? কারণ এখান থেকে এতটা গেল সেটা কত, x পরিমাণ, এদিকে গেল y পরিমাণ, তাহলে x থেকে কতটা দূরে গেল y1 পরিমাণ, y থেকে কতটা পরিমাণ গেলে x পরিমাণ বা x1 পরিমাণ, রাইট? তো এই ক্ষেত্রে কি হয়, বস্তুটা যে তলে থাকে মানে যে দুটো অ্যাক্সিসের তলে থাকে সেই দুটো অ্যাক্সিস বরাবর ওই বস্তুর যে জড়তা ভ্রামক তাদের যোগফল বীজগাণিতিক সমষ্টি কি হয়, 3 নম্বর অ্যাক্সিসের সমান হয়, ঠিক আছে? তো এই বস্তুটা কোন সমতল বা কোন ইয়েতে আছে, এক্স ওয়াই প্লেনে, রাইট? এক্স ওয়াই সমতল বা প্লেনে আছে, মানে এক্স আর ওয়াই প্লেনের মধ্যে আছে। তাহলে এক্স আর ওয়াই প্লেন বরাবর যে জড়তা ভ্রামক হবে মানে আই এক্স প্লাস আই ওয়াই, এদের বীজগাণিতিক সমষ্টি মানে ক্লাস করে দিলাম, ইকুয়ালটি কি হবে, আই জেড এর সমান হবে। এটা এটার ক্ষেত্রে, এটা এটার ক্ষেত্রে। ওকে, এটা আলাদা আলাদা যেহেতু। তো কি হলো, এটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। তিনটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থাকে আমাদের কাছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। বস্তুটা যে প্লেনে থাকবে মানে যে দুটো অ্যাক্সিসের প্লেনে থাকবে সেই দুটো অ্যাক্সিস বরাবর ওই বস্তুর যে জড়তা ভ্রামক হবে কত হবে, আই এক্স পরিমাণ হবে, আই ওয়াই পরিমাণ হবে, তাদের বীজগাণিতিক সমষ্টি প্লাস করে দিলাম, কার সমান হবে, 3 নম্বর অ্যাক্সিস বরাবর ওই বস্তুটার যে জড়তা ভ্রামক হবে তার সমান মানে আই জেড এর সমান হবে। ওকে, তো এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম, এটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে? প্যারালাল অ্যাক্সিস থিওরামে কি বলে, I ইকুয়াল টু ICM প্লাস MD স্কয়ার। I ইজ ইকুয়াল টু কি হবে, সেন্টার অফ মাস বরাবর যে জড়তা ভ্রামক সেটা প্লাস ওই বস্তুর ভর ইনটু ঘূর্ণাক্ষ থেকে সেন্টার অফ মাসের দূরত্বের স্কয়ার, ঠিক আছে? এটা হলো
প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, যে বস্তুটা যে প্লেনে থাকবে সেই প্লেন যে দুটো অ্যাক্সিস দিয়ে তৈরি বা যে দুটো অ্যাক্সিসের প্লেনে ওই বস্তুটা থাকবে সেই দুটো অ্যাক্সিস বরাবর বস্তুটার যে কি হবে জড়তার ভ্রামক সেটা বীজগাণিতিক সমষ্টি 3 নম্বর অ্যাক্সিসের বীজগাণিত জড়তার ভ্রামকের সমান হবে। ওকে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, প্যারালাল অ্যাক্সিস থিওরাম। ওকে, এরপরে আমাদের থাকে হচ্ছে কিছু কিছু বস্তুর জড়তা ভ্রামক বের করতে দেওয়া থাকে, জড়তা ভ্রামকের মান দেওয়া থাকে যেগুলো আমাদের মনে রাখতে মুখস্থ করতে হবে। যেমন সরল দণ্ডের কত হয়, তার মিডল পয়েন্ট বরাবর কি কত হয়, তার সাইড বরাবর কত হয়, তেমনি রিং এর ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে, তারপরে নিরেট গোলকের ক্ষেত্রে মানে পৃথিবী যেটাকে ধরা হয় আর্থ, সেই ক্ষেত্রে সেন্টার অফ মাস না, জড়তার ভ্রামক কত হবে না হবে সেসব জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, সেসব জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে, কারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে সেসব জিনিসগুলো আমাদের কাজে দিবে। ওকে, তো সেগুলো তো মুখস্থ করার জিনিস, সেগুলো দেখানোর কিছু নেই। সো এটার পরে আমাদের নেক্সট যে টপিক বা কনসেপ্ট আসে সেটা হচ্ছে আবর্ত গতিশক্তির পরিমাণ। ঠিক আছে, যেহেতু বস্তুটা আবর্তন করতেছে তাহলে বস্তুটা একটা গতি আছে, গতি থাকলে কি হবে গতিশক্তি। তো আবর্তনের জন্য ওই বস্তুটার যে গতিশক্তি হয় সেটাকে কি বলা হয় আবর্ত গতিশক্তি। ওকে, তো আবর্ত গতিশক্তির ভ্যালু আমরা বের করতে পারি, তো দেখবো তার ভ্যালু কত হয়। আবর্ত গতিশক্তির ভ্যালু আমাদের হয় হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, আবর্ত গতিশক্তি ভ্যালু কত হয় হাফ আই ওমেগা স্কয়ার। আই কি, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা কি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ রাইট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি রাইট। আর নর্মাল আমাদের যে গতিশক্তি হয় সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, যেখানে ভি হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, ওমেগা কি হয় কৌণিকের ক্ষেত্রে, যেটা আমরা আগেই দেখে নিয়েছি এর আগে চ্যাপ্টার গুলোতে রাইট। তো আরেকটা জিনিস কি পাওয়া যায় হাফ হাফ সমান জিনিস রাইট। তো এম কার সমান চলে আসতেছে, এম সমান চলে আসতেছে আই এর, মানে রৈখিক গতিশক্তির ক্ষেত্রে এম মানে মাসের যা ভূমিকা, কৌণিক গতিশক্তির ক্ষেত্রে বা আবর্ত গতিশক্তির ক্ষেত্রে আই মানে জড়তা ভ্রামকেরও তাই ভূমিকা হয়। ঠিক আছে, তাই ভূমিকা হয়। আরো একটা জায়গা থেকে বোঝা যায় আই ইকুয়াল টু আমরা কি জানতাম টর্ক, আর ওই টর্কের দ্বারা তৈরি হওয়া কি কৌণিক ত্বরণের অনুপাত। টর্ককে আবার কি বলা হয় বলের রৈখিক ত্বরণের ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে। ওকে, রৈখিক গতির ক্ষেত্রে বলের যা ভূমিকা, আবর্তন গতির ক্ষেত্রে টর্কেরও তাই ভূমিকা। তাহলে টর্ক কি ফোর্সেরই সমান ধরা যায় রাইট, টর্ককে কি ফোর্সেরই সমান ধরা যায় আবর্তনের ক্ষেত্রে। টর্ক যদি ফোর্স হয় আর নিচে যদি ত্বরণ থাকে, ফোর্স বাই ত্বরণ কি হয় মাস চলে আসে। তাহলে এই আই যেটা আসলো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক, সেটা কি এক টাইপের মাস রাইট। এখান থেকেও সেই জিনিসটা প্রমাণ হচ্ছে রৈখিক গতিশক্তির ক্ষেত্রে এম এর যা ভূমিকা, আবর্ত গতিশক্তির ক্ষেত্রে বা কৌণিক গতিশক্তির ক্ষেত্রে আই এরও তাই ভূমিকা, মানে কি বলে জড়তা ভ্রামকেরও তাই ভূমিকা। ওকে, এরপরে আমাদের নেক্সট আসে সেটা হচ্ছে আবর্ত গতিশক্তির ক্ষেত্রে ক্ষমতা কত। আবর্ত গতিশক্তির ক্ষেত্রে ক্ষমতা হয় P ইজ ইকুয়াল টু, আবর্ত গতিশক্তির ক্ষেত্রে ক্ষমতা হয় P ইজ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা। আবর্ত গতিশক্তির ক্ষেত্রে ক্ষমতা হয় P ইনটু ওমেগা। যেহেতু কৃতকার্য হচ্ছে তো ক্ষমতাও তো থাকবেই না, গতিশক্তি আছে, শক্তির জন্য কার্য হবে, কার্যের জন্য কি হবে ক্ষমতা হবে। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে গতিশক্তির পরিমাণ, এটা কি, এটা হচ্ছে ক্ষমতার পরিমাণ। ওকে, আবর্ত গতিশক্তির ক্ষেত্রে ক্ষমতার পরিমাণ। নাও এরপরে আমাদের নেক্সট কনসেপ্ট আসে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর যে জড়তা ভ্রামক থাকে আর তার যে কৌণিক বেগ থাকে, তাদেরকে নিয়ে ওই বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় বা ডাইনামিক প্রপার্টির সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় কৌণিক ভরবেগ। সেম যেমন রৈখিক ভরবেগ হতো ঠিক তেমনি এটা কৌণিকের ক্ষেত্রে। ঠিক আছে, তো রৈখিকের ক্ষেত্রে ভরবেগ কি হতো আমাদের, রৈখিকের ক্ষেত্রে আমাদের ভরবেগ হতো এম ইন্টু ভি। তাহলে কৌণিকের ক্ষেত্রে কি হবে, কৌণিকের ক্ষেত্রে এম এর কাজ কে করে আই করে, এম এর কাজ কে করে আই করে, এখনই প্রমাণ হলো রাইট। আর ভি এর জায়গায় কে কাজ করবে ওমেগা কাজ করবে। তো কৌণিক ভরবেগ
কে আমরা লিখি হচ্ছে আই ওমেগা দিয়ে, যেটাকে আমরা রিপ্রেজেন্টও করতে পারি, রিপ্রেজেন্ট করি আমরা এল দিয়ে। ঠিক আছে, তো কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এল দিয়ে। এল ইজ ইকুয়াল টু হয় আই ওমেগা। ঠিক আছে, রৈখিক ক্ষেত্রে যা হয় কৌণিকের ক্ষেত্রেও তাই হয়, ভরবেগের ডেফিনেশন বা যা জিনিস সবকিছু সেম। ওটার ক্ষেত্রে রৈখিক গতি হয়, এটার ক্ষেত্রে কৌণিক গতি হয়। ওকে, আবর্ত গতি। তো রৈখিক গতির ক্ষেত্রে ভরবেগের ভ্যালু কি ছিল এম ভি, কৌণিকের ক্ষেত্রে কি হবে এম কে রিপ্রেজেন্ট করে কে আই, আর ভি কে রিপ্রেজেন্ট করে কে ওমেগা কৌণিকের ক্ষেত্রে, রাইট। তো এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু ওমেগা। এবার যেহেতু কৌণিক ভরবেগ আছে তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থাকবে, আশা করি জানাই কথা এটা, রাইট। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, কোন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে বাইরে থেকে কোন রকম টর্ক প্রযুক্ত না হলে ওই বস্তুর কি হবে, কৌণিক ভরবেগ সর্বদা কি থাকবে, সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমরা বলতে পারি আই 1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু আই 2 ওমেগা 2। বাইরে থেকে কোন রকম টর্ক অ্যাপ্লাই না হলে ওই বস্তুটার কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকবে। ঠিক আছে, যেমন কি রৈখিকের ক্ষেত্রে যদি ধরা যায়, মানে আগের কথা যদি ধরা যায় কি, বাইরে থেকে কোন রকম ফোর্স অ্যাপ্লাই না হলে কি হবে, বস্তুটার ভরবেগ সংরক্ষিত থাকবে, রৈখিক ভরবেগ, রাইট। তো বাইরে থেকে কোন রকম ফোর্স অ্যাপ্লাই না হওয়া আর আবর্তনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই না হওয়া সেম জিনিস। ঠিক, তো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না হলে রৈখিক ভরবেগ যেমন সংরক্ষিত থাকবে, তাহলে আবর্তনের ক্ষেত্রে কোনো টর্ক অ্যাপ্লাই না হলে কি হবে, তার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, তাই না। তো সেটাই হচ্ছে এখানে কথা, যে বাইরে থেকে কোনো রকম টর্ক অ্যাপ্লাই না হলে কৌণিক ভরবেগ কি থাকে, সর্বদা কি থাকবে, সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তাহলে I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2 থাকবে। মানে আই এর ভ্যালু কোন একটা বস্তুর ক্ষেত্রে ধরলাম এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটা ঘুরবে। তো এই ঘোরার সময় যদি ওমেগার ভ্যালু কোনোভাবে চেঞ্জ হয়, তাহলে আই এর ভ্যালু উল্টো দিকে ঠিক এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে আই ওমেগা এটার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে। মানে আই ইন্টু ওমেগা যদি 10 হয়, আই ইন্টু ওমেগার ভ্যালু যদি 10 হয় আর ওমেগার ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আই এর ভ্যালু চেঞ্জ হবে যাতে 10 সবসময় 10ই থাকে, চেঞ্জ না হয়। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম কোনো ভ্যালু হয় না। ওকে, এটা জাস্ট এক্সাম্পল। ওকে, যেমন কি আই এর ভ্যালু ফার্স্টে ধরলাম 5, ওমেগার ভ্যালু ধরলাম 2। ওমেগা যদি 5 হয়ে যায় তাহলে আই কে অটোমেটিক 2 হয়ে যেতে হবে, যাতে যে গুণফল হবে আই ওমেগা সেটা যেন 10 থাকে। ওকে, তো এই হলো কৌণিক ভরবেগের সংরক্ষণ। এবার কৌণিক ভরবেগের সাথে টর্কের একটা সম্পর্ক থাকে, একটা ছোট্ট একটা সম্পর্ক টর্কের সাথে কৌণিক ভরবেগের থাকে, সেটা দেখে নেওয়া যাক কি আসে। ওকে, চ্যাপ্টারে একদম শেষের দিকে চলে আসছি, বেশি নাই আর কয়েকটা ছোট্ট জিনিস আছে। তো কৌণিক ভরবেগ আর টর্কের মধ্যে সম্পর্ক কি হয়, টর্ক ইনটু টাইম ইজ ইকুয়াল টু হয় আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। ঠিক আছে, টর্ক ইনটু টাইম ইজ ইকুয়াল টু হয় আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। ঠিক আছে, এখানে টর্ক ইনটু টাইম এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টর্কের ঘাত। যেমন কি ফোর্স ইনটু টাইম আমাদের রৈখিকের ক্ষেত্রে কি ছিল, ফোর্স ইনটু টাইম ছিল আমাদের বলের ঘাত, তেমনি টর্ক ইনটু টাইম আমাদের কি হয়ে যাবে, টর্কের ঘাত। ঠিক আছে, বা দ্বন্দ্বের ঘাত বা কৌণিক ঘাত। ঠিক আছে, দ্বন্দ্বের ঘাত হয় না, কৌণিক ঘাত। ওকে, যেহেতু আবর্তন গতির কথা হচ্ছে, কৌণিক গতির কথা হচ্ছে, তো এটা হবে কি কৌণিক ঘাত বা টর্কের ঘাত। ঠিক আছে, কৌণিক ঘাত ওগুলো দরকার নেই, আমরা যেটা দিয়ে বলবো সেটা হচ্ছে টর্কের ঘাত। ওকে, টর্কের ঘাত সেটা কি, টাউ ইন্টু টি ইকুয়াল টু হবে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। মানে যত রকম যা থাকবে থাকবে, এবার যদি ওমেগার ভ্যালু চেঞ্জ হয় তাহলে কি হবে, টর্কের ঘাতও চেঞ্জ হবে। কতটা পরিমাণ, আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1। এটা হলো কি টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। ওকে, তো টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক বোঝা গেল। এরপরে আমাদের একদম শেষের দিকের টপিক, সেটা হচ্ছে একটা নীলের চোঙের গায়ে জড়ানো সুতোর থেকে একটা বস্তুকে ঝোলানো হলে তার ক্ষেত্রে তার ত্বরণ কত হয়, রৈখিক ত্বরণ কত হয়, কৌণিক ত্বরণ কত হয়, টেনশন কত হয়, সেই সব জিনিসগুলো আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে, কি বললাম, ডায়াগ্রাম ড্র করি। একটা কি নীলের চোঙ, ওকে, এটা একটা নীলের চোঙ। ওকে, এবার এই নীলের চোঙের গায়ে একটা সুতো জড়ানো আছে, সুতোটা ধরলাম এভাবে জড়ানো, জড়ায় এভাবে এখান থেকে ঝুলানো, ঝুলায় এখানে কি করা হয়েছে, একটা মাছকে রাখা হয়েছে এম ভরে।
চোঙটার মাস কত, ক্যাপিটাল এম, মাস এই ছোট্ট মাসটার ভর কত, স্মল এম। তাহলে এটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হবে কত, এমজি, উপরের দিকে অ্যাপ্লাই হবে কত, টেনশন টি। ঠিক আছে, তো মাসটা নিচের দিকে নামবে, তো এর একটা কি হবে, রৈখিক ত্বরণ হবে যেটা এর সমান। এবার এটা নিচে নামলে সুতোটা তো যেহেতু এর মধ্যে পেঁচানো আছে, জড়ানো আছে, তাহলে সুতোটা যখন নিচের দিকে নামতে থাকবে তখন এটা ঘুরতে থাকবে, রাইট? এরকম করে ঘুরতে থাকবে এই জিনিসটা, এরকম করে পেঁচানো, তাহলে এটা যদি নিচে নামে তাহলে এটা ঘুরতে থাকবে, এরকম করে গোল গোল ঘুরবে। তো এই ঘোরার ক্ষেত্রে কি হয়, একটা কৌণিক ত্বরণ থাকে আলফা। তো আমরা কি কি বের করতে পারি, এক তো এই এ এর ভ্যালু, রৈখিক ত্বরণের ভ্যালু, দুই এই আলফার ভ্যালু মানে কৌণিক ত্বরণের ভ্যালু, আর তিন এই টেনশনের ভ্যালু কতটা টান পড়বে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো সেগুলোর মান কি কি হয় ফটাফট দেখে নেওয়া যাক। এ মানে হচ্ছে রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণের ভ্যালু আমাদের হয় জি বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। ওকে, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, 1 বাই ক্যাপিটাল এম মানে হচ্ছে চোঙটার মাস, বাই 2m স্মল এম মানে হচ্ছে ওই যে ছোট্ট বস্তুটা যেটাকে ঝোলানো তার মাস। ওকে, তারপর অ্যাক্সিলারেশন যদি মানে কৌণিক অ্যাক্সিলারেশন মানে কৌণিক ত্বরণ যদি বের করতে হয় আলফা, তো সেটা কি হয়, সেটা হয়ে যাবে জি বাই আর বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। শুধু আর দিয়ে ভাগ করে দিলাম, এটাই যা, কারণ রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক তো শুধু আর দিয়েই হয় না। আর টেনশন লাস্ট হচ্ছে কি বের করতে পারি আমরা, টেনশন মানে তার সুতোটাতে যে চাপ পড়বে মানে টান পড়বে, সরি চাপ না তো টান পড়বে, টেনশন, সেটার ভ্যালু কত হয়, সেটার ভ্যালু হয় হচ্ছে mg বাই 1 প্লাস 2m বাই m। এবার এখানে উল্টে গেল জিনিসটা, ঠিক আছে? তো এটা কি রৈখিক ত্বরণের ভ্যালু, কৌণিক ত্বরণের ভ্যালু আর টেনশনের ভ্যালু, যেগুলো আমরা এই ক্ষেত্রে বের করতে পারি। ওকে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল ক্ষেত্রে এইসব সূত্রগুলো যদি কাজে আসতে পারে। ওকে, তো আশা করি এটাও বোঝা গেল। তারপরে লাস্ট জিনিস আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কোন নততল বরাবর কোন বস্তুর গড়িয়ে পড়া, নট পিছলে। ওকে, গড়িয়ে পড়ার ক্ষেত্রে তার এক্সেলারেশন কত হবে সেটাও আমরা বের করতে পারি। তো কথাটার মানে কি দাঁড়ালো, কোন নততল বরাবর কোন বস্তুর গড়িয়ে পড়া, এটা ধরলাম একটা নততল, এই নততল বরাবর যদি একটা বস্তু থাকে তাহলে এই বস্তুটা দুই ভাবে নিচে নামতে পারে, এক তো এইভাবেই সোজা নেমে গেল, এটাকে কি বলে, পিছলানো বলে, আরেকটা এরকম করে গোল 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 করে ঘুরতে পারে, এরকম করে গোল গোল ঘুরলো আবার ঘুরলো, এরকম করে ঘুরে ঘুরে এরকম করে ঘুরে 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 নিচে আসতে পারে, এটাকে কি বলে, গড়ানো বলে, গড়াচ্ছে গোল গোল ঘুরতেছে। ঠিক আছে, তো গড়ানোর ক্ষেত্রে এর যে এক্সেলারেশন হবে সেটা কত হবে, গড়ানোর ক্ষেত্রে এক্সেলারেশন এর ভ্যালু যেটা হয় সেটা হয় হচ্ছে আমাদের a ইকুয়াল টু জি সাইন থিটা, যেটা কি নরমাল ক্ষেত্রে পিছলানোর ক্ষেত্রে হয়, মানে বস্তুটা এখানে ছিল এরকম করে নেমে আসার সময় যে এক্সেলারেশন হওয়ার কথা সেটা ছিল জি সাইন স্কয়ার, সরি জি সাইন থিটা, রাইট? কিন্তু এবার তো গড়াচ্ছে গোল গোল ঘুরছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটু আলাদা হবে, সেটা হবে জি সাইন থিটা বাই 1 প্লাস i বাই m আর স্কয়ার। m কি এই বস্তুটার মাস, ওকে, আর কি, আর হচ্ছে রেডিয়াস। তো এটা হলো ওই বস্তুটার গড়িয়ে যাওয়ার সময় তার এক্সেলারেশন। এবার এখানে জি সাইন থিটা যেটা থাকে উপরে বাই 1 প্লাস আই, কি আই হচ্ছে এই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এবার বস্তুটা যদি গোল বল হয়, গোলক হয়, তাহলে তার আলাদা হবে আই এর ভ্যালু, যদি চোঙ হয় তাহলে আলাদা হবে, যদি ফাঁপা হয় তাহলে আলাদা হবে, যদি রিং হয় আলাদা হবে, নিরেট হলে আলাদা হবে, সেক্ষেত্রে যেরকম বস্তু হবে সেরকম টাইপের আই হবে বাই এম আর স্কয়ার। ওকে, তো এই হলো কি কোন বস্তু নততল বরাবর গড়িয়ে পড়ার ক্ষেত্রে তার এক্সেলারেশন। ওকে, যদি না পিছলে এরকম করে যদি না চলে আসে, এরকম করে না এসে কি হবে, এরকম করে গোল গোল করে ঘুরবে, ওকে, ঘুরতে ঘুরতে নিচে আসবে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। এই হলো আমাদের এই রোটেশন অফ রিজিড বডিজ চ্যাপ্টার। তো কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় যে এটা কেমন করে চলে আসলো, কি করে হলো, কি প্রমাণ এটা, সেসব জিনিস যদি বুঝতে হয় তাহলে নিচে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে দেখতে পারো। ওকে, সেখানে সব টপিকগুলো সম্পর্কে ডিটেলসে করানো আছে। ওকে, সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আমাদের এই রোটেশন অফ রিজিড বডিজ রিক্যাপ কমপ্লিট। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টাটা।